দেখুন, কর্মচারী সমাজ বর্তমানে ডিএ মামলার পরিস্থিতিটা কি সেটা আমাদের কাছে জানতে চাইছে। সেটা স্বাভাবিকই, সবাই উদ্গ্রীব হয়েছিলেন যে 25% ডিএ পেতে চলেছি। সেই মুহূর্তে সরকার ঠিক যে দিনটি শেষ হলো, যে 6 সপ্তাহ দিয়েছিল 16 মে অর্ডার পরবর্তী, তার 27শে জুন শেষ, সেই দিনই সরকার ডিএটা না দিয়ে একটা এমএ অ্যাপ্লিকেশন সর্বোচ্চ আদালতে দাখিল করেছে। এটা আমরা সকলেই জানি যে যে দিনটি শেষ হয়েছে তার পরের দিনও না। তাহলে তারা ভাবছে যে সময় থাকতেই আমরা এমএ অ্যাপ্লিকেশন অর্থাৎ মডিফিকেশন অ্যাপ্লিকেশন আমরা তো দাখিল করেছি, তাই সুপ্রিম কোর্টে এই বিষয়ে বিস্তারিত তথ্য আমরা সরবরাহ করব, তাই আমরা কন্টেমের মধ্যে পড়ব না। আর আমরা কি করেছি, আমরা 26 তারিখ অর্থাৎ আমাদের আইনজীবী ফিরদৌস শামীম 26 তারিখ রাত 12টার পরে মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিবকে বাই নেমে স্মরণ করিয়ে দিয়েছে যে আগামীকাল অর্থাৎ 27 তারিখ যে ডেডলাইনটা দেওয়া আছে সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আপনারা অবিলম্বে আগামীকাল অর্থাৎ 27 তারিখ ডিএটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, না হলে কিন্তু আদালত অবমাননার যে মামলা সেই মামলা আমরা করতে চলেছি এবং এই যে আবেদনটাই সেক্ষেত্রে প্রযোজ্য হবে বলে একদম মেল করে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন সরকার সেটা দাখিল করেছে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতির বেঞ্চে। আমরা ভেবেছিলাম সরকার বোধহয় মেনশন করে একটা ডেট চাইবে এমএ অ্যাপ্লিকেশনের জন্য, কিন্তু 27 তারিখ পরবর্তী আজ পর্যন্ত সরকার কোনো মেনশন হিয়ারিংও করেনি, তারা হাত গুটিয়ে বসে আছে। আমরা যে পিটিশন করেছি আমরা পরিষ্কার বলেছি আদালত অবমাননার যে ফাইল দাখিল করেছি, পিটিশন দাখিল করেছি, সেটা মহামান্য সুপ্রিম কোর্টের যে বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে সেটা কিন্তু দর্জ হয়ে গেছে। এখন সরকার প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপ্লিকেশনটা অ্যাড্রেসটা করলেও তাদেরও কিন্তু সেটা বাইপাস করে সেই সঞ্জয় কারোলের বেঞ্চেই রয়েছে। তাদের ভয় ওখানেই যে সঞ্জয় কারোলের বেঞ্চে গিয়ে যদি এমএ অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলতে যায়, সরকারের কপালে আমাদের মনে হয় অশেষ দুঃখ আছে। তাই তারা যে 4 আগস্ট মামলাটা যে নেক্সট আছে সেই দিনই তারা উপস্থিত হবে। আমরা 14ই জুলাই যে সুপ্রিম কোর্ট খুলছে সেখানে আমাদের আইনজীবীরা বলেছে যে আমরা মেনশন করে ডেটটা এই যে 4 আগস্ট আর এই যে জুলাই মাসে মাঝামাঝি খুলছে তার মধ্যে চেষ্টা করব কন্টেম্প পিটিশনটা হিয়ারিং করানোর জন্য। সেটা অবশ্য দেখুন সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে, সেটা আমরা বললেই বা আমাদের আইনজীবীরা বললেই যে ডেট পাওয়া যাবে তা তো না। তবে এটা বাস্তব সত্য যেটা 4 আগস্ট মামলাটা সুপ্রিম কোর্টে উঠতে যাচ্ছে। তখন মাননীয় যে বিচারপতি কি দেখবে, 50% মহার্ঘ ভাতা দিতে বলেছিল, তার পরবর্তীকালে 4 আগস্ট মামলাটা শুনবে। সরকার পক্ষের যে আইনজীবী মাননীয় অভিষেক মনু সিংভি বলল 50% এই মুহূর্তে দিতে পারবে না, তাহলে সরকারের মাজাটাই ভেঙে যাবে। মাননীয় বিচারপতি কনসিডার করলেন
ঠিক আছে আপনারা 25%ই দিন, তাও কমাবার চেষ্টা করেছিল, কিন্তু না, আর শোনেনি 25%। দেখুন একটা কথা কিন্তু আপনারা মনে রাখবেন, আমরা কিন্তু মামলায় জিতে গিয়েছি, আমরা কিন্তু মামলায় যে ডিএ দিতে হবে সেই অর্ডারটাও পেয়ে গেছি। এখন এটা তো বাস্তব, সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়ে দিয়েছে, সরকার যতই চেষ্টা করুক না কেন সেই অর্ডার কি আবার ফিরিয়ে নেবে? সেটা হতে পারে? একমাত্র মামলাটা আর কিছুটা সময় দেরি করার উদ্দেশ্য নিয়েই সরকার সুপ্রিম কোর্টে গেছে। তারা চাইছে এই করে করে যাতে ভোটের কাছাকাছি চলে আসা যায়। সেটা হয়তো, এটা আমাদের অনুমান, সেটা হয়তো চালাচ্ছে। কারণ তারা যে পিটিশনটা দাখিল করেছে সেটার মধ্যে কিন্তু পরস্পর বিরোধী কথা আছে। একবার বলেছে যে আমাদের অর্থনৈতিক সংকট, আবার বলেছে ট্রাইব্যুনাল যে ডিএটা দিতে বলেছে সেটা কিভাবে দিতে হবে অ্যানালিসিস করে দেখতে 6 মাস সময় লাগবে। আবার বলছে যে ডিএটা রাজ্য সরকারের কর্মচারীদের যদি 25% দিয়ে দিই, অর্থাৎ মামলাটা তো এখনো সম্পূর্ণতা পায়নি, মামলাটা ইন্টারিম অর্ডার বের করেছে। তাই যদি সরকার পক্ষ জিতে যায় তাহলে তো 25% রাজ্য সরকারি কর্মচারীদের কাছ থেকে সেটা আবার ফিরিয়ে আনা একটা অসম্ভব ব্যাপার। সেই কারণে যে টাকাটা সুপ্রিম কোর্ট দিতে বলেছে সেই টাকাটা হিসাব করে আমরা সুপ্রিম কোর্টে জমা রাখতে চাই। পরস্পর বিরোধী কথা হলো না? আমাদের টাকা নেই, তাই আমরা এই মুহূর্তে দিতে পারছি না। আবার বলছে ট্রাইব্যুনাল কিভাবে ডিএটা দিতে বলেছে সেটা অ্যানালাইসিস করে দেখতে গেলে 6 মাস দেরি হবে। আগে তো 6 মাস ট্রাইব্যুনালই সময় দিয়েছিল, কেন করেনি? আমরা তো বলেছি আমাদের কাছে করা আছে, আমাদের ডাকুন, আমরা বুঝিয়ে দেব। আমাদের তো ডাকেনি। আমরা তো এমনি যেতে চাইনি, আমরা তো অর্ডার পরবর্তী যেতে চাওয়ার জন্য আমরা চিঠি দিয়েছিলাম। চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি পাত্তা দেয়নি, আমাদের কথা শোনেনি। তাহলে একবার বলছে টাকা নেই, একবার বলছে অ্যানালিসিস করে দেখতে হবে কিভাবে ডিএটা দিতে হবে, সেটা জন্য 6 মাস সময় লাগবে। আবার বলছে যে যেহেতু মামলাটা সম্পূর্ণতা পায়নি, অর্থাৎ শেষ হয়নি, রাজ্য সরকার যদি জিতে যায় তাহলে কিভাবে আবার যে 25% ডিএটা দিয়েছি সেটা কিভাবে ফিরিয়ে আনবো, তাই টাকাটা হিসাব করে আমরা সুপ্রিম কোর্টে রাখতে চাই। এই যে কথাগুলো বলেছে, আমরা দেখুন আইনজ্ঞ তো না, কিন্তু সাধারণ বিচার বুদ্ধি তার তো আছে। এই পিটিশন নিয়ে যদি সর্বোচ্চ আদালতে একটা সরকার যায় তাহলে কিন্তু সরকারের কপালে, আবারও বললাম, অশেষ দুঃখ আছে। তাই আপনাদের বলছি, হ্যাঁ দেখুন, সরকার দেরি করবে এটা অস্বাভাবিক কিছু নয়। আমরা জানি সরকার কিভাবে দেরিটা করেছে, সেটাও আমরা আপনাদেরকে একবার বলে দিচ্ছি। আপনারা জানেন ট্রাইব্যুনাল রায় দিয়েছিল 26শে জুলাই 2019। আমাদের পক্ষে গেছিল, ওই যে 6 মাসের মধ্যে দিয়ে দিতে হবে, রিভিউ করেছে, আবার হেরেছে। তারপরে আবার 1 মাসের মধ্যে দিয়ে দিতে বলেছে, দেয়নি। আমরা কন্টেম করেছি, কন্টেম থেকে বাঁচতে মামলা 20 সালের নভেম্বরে হাইকোর্টে নিয়ে এসছে, একদম শেষ সময়। দেখুন 20 সালের নভেম্বর হয়ে গেল, অর্ডারটা বেরিয়েছিল 26শে জুলাই 2019, সেখান থেকে নভেম্বর 20 পর্যন্ত মামলাটাকে অতিবাহিত করেছে, গিয়ে হাইকোর্টে ফিরল। হাইকোর্টে 20 সালের ডিসেম্বরে মাসে থেকে শুনানি শুরু হলো। হাইকোর্টে সেই সময় পরবর্তী কোভিড শুরু হলোতে অনেকটা সময় চলে গেছে। তারপরে ডিটারমিনেশন হয় এই কোর্ট থেকে, এই বেঞ্চ থেকে আরেক বেঞ্চ, এই বেঞ্চ থেকে আরেক বেঞ্চ, এরকম বহু বেঞ্চ ঘুরেছে।
শেষমেশ মাননীয় হরিশ ট্যান্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চে গেছে। সেখানে 20শে মে 2022 আবার আমাদের পক্ষে রায় গেছে, আবার সেটাকে রিভিউ করেছে, আবার আমাদের পক্ষে গেছে। 3 মাস সময় দিয়েছিল, সবাই জানা, দেয়নি। আমরা কন্টেম করেছি। চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারিকে হলফনামা দিয়ে বলতে হয়েছে যে কেন ডিএটা দেওয়া হলো না, হলফনামা সহকারে জানাও। দেখুন, হলফনামা সহকারে জানা মানে ওইটা হচ্ছে একদম এই কথাটাকে কিন্তু পরবর্তীকালে ফেলতে পারে না। সরকার বলেছে যে এই মুহূর্তে সরকারের কাছে টাকা নেই, আমরা সর্বোচ্চ আদালতে একটা এসএলপি করেছি, মহামান্য আদালত তাই আমাদেরকে কিছুদিন সময় দেওয়া হোক বলে তারা সুপ্রিম কোর্টে চলে গেছে। এবার সুপ্রিম কোর্টে চলে গেছে, সুপ্রিম কোর্টে দর্জ হয়েছে মামলাটা সেই নভেম্বর মাসের, মানে 22 সালের নভেম্বর মাস। ওদিকে 20 সালের নভেম্বর মাস হাইকোর্টে এসছে, 22 সালের নভেম্বর মাস সুপ্রিম কোর্টে গেছে। 28শে নভেম্বর থেকে শুনানি শুরু হয়েছে। দিনের পর দিন আপনারা জানেন, সেটা তো আর বিস্তারিত বলে সময় নষ্ট করার কোনো যৌক্তিকতা নেই। মাননীয় সঞ্জয় কারোল, তার যে বেঞ্চ, সেই বেঞ্চ দুটো হিয়ারিং বলতে পারেন। 14ই মে বলেছিল, সেদিনকে মাননীয় অভিষেক মনু সিংভি উপস্থিত ছিলেন না, সরকার পক্ষে আরেকজন আইনজীবী ছিল। তাকে বলছে আপনাদের 50% আগে মহার্ঘ ভাতাটা মিটিয়ে দিতে হবে, কারণ আমি এই সব ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের রায় সবকটা রায় পড়েছি, এখান থেকে আপনাদের মানে পালিয়ে যাওয়ার কোনো পথই নেই। 50% মহার্ঘ ভাতা দিতে হবে। আমি এই মামলাটা আগামী 16 তারিখ, 14 পরে 16 তারিখ শুনবো এবং মাননীয় অভিষেক মনু সিংভিকে কিন্তু ওই দিন অবশ্যই আদালতে উপস্থিত থাকতে বলবেন। আর যদি তিনি না পারেন, আপনিই থাকবেন, এই কথাও বলে দেবেন। 14 তারিখ আমরা উপস্থিত হয়েছি, তারপরে 16 তারিখ আমরা সবাই, আমাদের যে মাননীয় বিকাশ বাবু, ফিরদৌস শামীম, আমি, আমার প্রেসিডেন্ট, সবাই থেকে গেলাম আরও 2টো রাত। 16 তারিখের যে ঘটনা, সেটা তো আবার আপনারা সকলেই জানেন। অভূতপূর্ব রায়, সেই রায় একটা ঐতিহাসিক রায়। আমরা 5ম বেতন কমিশনের ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে জানুয়ারি জুলাই করে যে ক্যালকুলেশন হবে, যে ডিএটা দিয়েছে কিন্তু নির্দিষ্ট সময় দেয়নি, সেইভাবে ক্যালকুলেশন করে আমাদেরকে দিতে হবে। সেই ক্যালকুলেশন আমি করে রেখেছি, কিন্তু দুর্ভাগ্য সেটা যে আপনাদের কাছে জানাবো সেই পরিস্থিতি এখন নেই। আমরা জানিয়ে দেবো, আবারও জানিয়ে দেবো, আমি দিয়েছি, আবারও জানাবো। ভালো থাকবেন, নমস্কার।